আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দুটো প্রসঙ্গে আজকে কথা বলতে চাই, একটি বাংলাদেশ প্রসঙ্গে, অন্যটি মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে যদি আমি বলতে চাই সংক্ষিপ্ত, সেটি হলো এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে রয়েছেন তারেক রহমান। তিনি তার দলকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। কেন তারেক রহমান হাসিনা পতনের পর এতটা চাপে পড়ে গেলেন, এই বিষয়ে বলবো। দ্বিতীয়ত, একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি মোটামুটি দখলদার শক্তিকে কাঁপিয়ে তুলছে। দর্শক, আমরা মধ্যপ্রাচ্যের সংবাদ দিয়ে আগে শুরু করি। ইয়েমেন একটার পর একটা সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে দখলদারদের সামনে। ঠিক সেই সময়টা খবর এলো ওয়েস্ট ব্যাংকে এবার নজর পড়েছে দখলদার শক্তির। বিভিন্ন রকম অস্ত্র, মানে ভারী অস্ত্রে আইডিএফ নেমে গেছে ওয়েস্ট ব্যাংক কবজায়। তারা বলছে যে কোনোভাবে তারা ওয়েস্ট ব্যাংক দখল করতে চায়। অন্যদিকে মুক্তিকামীর দল, প্রতিরোধ যোদ্ধারা ওয়েস্ট ব্যাংকে দখলদার শক্তিকে প্রতিহত করছে। সাম্প্রতিক সময়ে দখলদারদের একজন মন্ত্রী বলেছিলেন তাদের ওয়েস্ট ব্যাংক দখলের মধ্য দিয়েই টার্গেট ফিল আপ হবে, অর্থাৎ তাদের যে লক্ষ্য রয়েছে মূল প্যালেস্টাইন ভূমি দখল, এটি তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। হিজবুল্লাহ আজকে দখলদার দেশটির ভেতরে বিশাল অ্যাটাক করেছে। কয়েকটি সূত্র বলছে এটি হিজবুল্লাহর সবচেয়ে বৃহৎ অ্যাটাক। কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহ একটার পর একটা, মানে সিরিজ মিসাইল এবং রকেট মেরেছে দখলদার দেশটির ভেতরে এবং দখলদারদের বিভিন্ন টার্গেটকে আক্রান্ত করেছে। দখলদারদের গণমাধ্যম বলছে এই আক্রমণে তাদের অনেক সেনা ঘাঁটি ধ্বংস হয়েছে এবং ইরান হিজবুল্লাহকে যে মিশনটি দিয়েছে সেটি হলো যাতে দখলদার শক্তি কোনোভাবে উত্তরাঞ্চল সহ রাজধানী তেল আবিব পর্যন্ত কোনো সিকিউরিটি সিস্টেম চালু রাখতে না পারে। তাদের গোয়েন্দাগিরির যে সিস্টেমগুলো, এগুলো ধ্বংস করতে পারে। কারণ ইরান চাইছে একটা বড় অ্যাটাক। তো সেই বড় অ্যাটাকের জন্য প্রতিবন্ধক হয়ে গেল কি উত্তরাঞ্চলে সিকিউরিটি সিস্টেম। আমরা জানি যে মোসাদ পৃথিবীর অন্যতম একটি গোয়েন্দা দল, যারা তার দেশে বসে পৃথিবীর যে কোনো দেশকে টার্গেট করে মিসাইল বলেন বা F-35 বলেন বা যে কোনো ড্রোন অ্যাটাক বলেন সফলভাবে করতে পারে এবং সেটিকে তারা মানে একদম সাকসেসভাবে শেষ করতে পারে। তার প্রধান কারণ হলো দখলদারদের এই মানে কি বলবো, যাদের যে সিস্টেমগুলো এত আধুনিক সিস্টেম যে তারা একটা বুতম টিপ দিয়ে পৃথিবীর যে কোনো টার্গেট তারা যদি শনাক্ত করে দেয় বা টার্গেটকে ফ্রিজ করে রাখে যে এই টার্গেটই আমি আক্রমণ করতে চাই, এটি তারা করতে পারে। তো সেই দখলদার শক্তির এই বিশেষ টেকনোলজিকে, প্রযুক্তিকে ধ্বংস করে তাদের অন্ধ করে দিতে চাইছে হিজবুল্লাহ। আর এই কাজটি ইরানের প্রেসক্রিপশনে হিজবুল্লাহ করছে। আজকের বড় ঘটনা হলো হিজবুল্লাহ সিরিজ অ্যাটাক চালিয়েছে দখলদার দেশের ভেতরে এবং এই অ্যাটাকের ফলে তাদের গোয়েন্দা পোস্ট, যেটাকে বলা হয়, বেশ কটা ধ্বংস হয়েছে। সেনাবাহিনী হতাহত হয়েছে, সাধারণ মানুষ হতাহত হয়েছে। সব কিছু মিলে আজকে সিরিজ অ্যাটাক যখন হচ্ছিল তখন আয়রন ড্রোম ফেল করেছে। দখলদাররা এখানে একটা বড় টেনশনে পড়ে গেছে যে হিজবুল্লাহ যখন আক্রমণ করে তখন আয়রন ড্রোম কেন সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারছে না। তার মানে আয়রন ড্রোমকে ফাঁকি দেওয়ার মতো টেকনোলজি হিজবুল্লাহর হাতে পৌঁছে গেছে ইরানের হাত ধরে। ঠিক এই বিষয়টিকে নিয়ে বড় রকম টেনশনে পড়ে গেছে দখলদার শক্তি। ইতিমধ্যে তাদের ভেনগার্ড, ইতিমধ্যে তাদের যে আরও কজন নেতা রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যে তারা
গাজা এবং ফিলিস্তিন, অর্থাৎ গাজা তারা দখল করেছেন, বিজয় লাভ করেছেন, এবার তাদের টার্গেট ফিলিস্তিন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে যে গাজায় সফলতা অর্জন করতে পারেনি দখলদাররা, এবং ফিলিস্তিনে তারা এখন গেছে, কারণ ফিলিস্তিন গাজার লজ্জা ভুলতে তারা ফিলিস্তিন মানে ওয়েস্ট ব্যাংকে পা রেখেছে। কিন্তু ওয়েস্ট ব্যাংকেও তারা কঠিন প্রতিরোধের মুখে পড়েছে। আজকের লেটেস্ট যে খবর, সেই খবরে জানা গেছে ওয়েস্ট ব্যাংকে যেসব আইডিএফ সেনারা প্রবেশ করেছে তারা কয়েকটি অপারেশনে গিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে চরম মার খেয়েছে, এবং বেশ কজন দখলদার সেনা ওপারে চলে গেছে, এবং হামাসের হাতে বা ইসলামিক জিহাদের হাতে আধুনিক অস্ত্র পৌঁছে দিচ্ছে সিরিয়া। সিরিয়া বলেছে তারা এই লড়াইতে মুক্তিকামী বা প্রতিরোধ বাহিনীর পাশে থাকবে। একদিকে তারা গাজাকে দিচ্ছে, অন্যদিকে তারা ইয়েমেন এবং হুতিদের অস্ত্র দিচ্ছে। বলা হচ্ছে সিরিয়ার সাথে যেহেতু সীমান্ত রয়েছে লেবানন, খুব সহজে তারা এই অস্ত্র আনা নেয়ার কাজটি করতে পারে। তবে একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি হলো জর্দান থেকে ওয়েস্ট ব্যাংকে প্রচুর মুক্তিকামীরা প্রবেশ করছে, এবং আজকে ইয়াহিয়া সিনওয়ারের বরাত দিয়ে কিছু তথ্য এসছে, সেখানে বলা হয়েছে মুক্তিকামীর দল দখলদার দেশটিতে প্রবেশ করতে চায়, এবং তাদের মূল টার্গেট হলো দখলদার দেশটির রাজধানী তেল আবিব, এবং তেল আবিবের কয়েকটি স্থানে প্রবেশ করেছে মুক্তিকামীর দল, এমন তথ্য ইতিমধ্যে কয়েকটি পোর্টাল থেকে এসছে। সব কিছু মিলে বলা যাচ্ছে দখলদারদেরকে চরম চাপে ফেলে, এক কথায় তাদেরকে যুদ্ধে এই চাপের থেকে আর বের হতে দিচ্ছে না এই প্রতিরোধ যোদ্ধারা, যাতে করে তারা সফল কোনো অ্যাটাক করে কোনো একটি রাষ্ট্রকে ধ্বংস করতে না পারে। চতুর্দিক থেকে তাদেরকে চাপে রেখে ঠিক এইভাবেই প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে শায়েস্তা করছে। দর্শক, আসছি এবার বাংলাদেশ প্রসঙ্গে। জনাব তারেক রহমান বিগত সময়ে আমরা যেটুকু দেখেছি, শেখ হাসিনার আমলে তিনি তার দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, সফল আন্দোলন করার চেষ্টা করেছেন। বিগত 15-16 বছর শেখ হাসিনা ক্ষমতা বসার পর প্রথম দিকে তারেক রহমান খুব একটা অ্যাক্টিভ রাজনীতিতে না থাকলেও, যেহেতু তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসায় সময় নিয়েছেন, কিন্তু তিনি যখন অ্যাক্টিভ রাজনীতিতে পা রাখলেন, এরপর আওয়ামী লীগ ক্ষমতা এসে দেশে একটার পর একটা ঘটনা ঘটেছে, পিলখানা, হেফাজত ইস্যু, জামাতের ফাঁসি, বিএনপি কিছু নেতার ফাঁসি, এরকম বহু ঘটনার মধ্য দিয়ে যখন দেশ এগিয়ে যায়, তারেক রহমান চেষ্টা করেছিলেন তার দলের নেতাকর্মীদের মাধ্যমে এই দলটাকে চাঙা রাখতে, ঐক্যবদ্ধ রাখতে। তো এই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন, কারণ বিএনপি থেকে বড় কোনো নেতা দল ছেড়ে যায়নি, ছোট নেতারাও দল ছেড়ে যায়নি। তবে কিছু বিশ্বাসঘাতক ছিলেন যারা চলে গেছে, তো দু একজন, এই সংখ্যাটাও বেশি না, তারা আওয়ামী লীগে না, তারা আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করেছে। তো বর্তমান সময়ে বলা হচ্ছে যেই বিএনপি এখন নির্বাচন করলে জয়লাভের সবচেয়ে বেশি সম্ভাবনা, সেই বিএনপি এখন সবচেয়ে বড় চাপে আছে। তার প্রধান কারণ হলো শেখ হাসিনা পতনের পর বিএনপির বিভিন্ন ডিস্ট্রিক্টের নেতারা এক প্রকার হামলে পড়েছে লুটপাটে। তারেক রহমান সেটিও মোটামুটি বন্ধের চেষ্টা করেছে। তো নেতাকর্মীরা তাদের এই দুর্নীতি বলেন বা লুটপাট বলেন, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করলেও তারা তার ধরন পরিবর্তন করছেন বলে গণমাধ্যম খবর দিচ্ছে। কীরকম? ধরেন তারেক রহমান একদম সজাগ দৃষ্টি রাখছেন, যত বড় নেতাই হোক যার বিরুদ্ধে অভিযোগ আসছেন তাকে শোকজ করছেন, দল থেকে বহিষ্কার করছেন। কিন্তু এখন তার কাছে খবর আসছে অনেক বিএনপি নেতা গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, আওয়ামী লীগের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের নিরাপত্তা দিচ্ছে। অর্থাৎ যারা বিগত 16 বছর নির্যাতন করেছে বিরোধী দল হিসেবে বিএনপি জামাতের উপর, সেই সব আওয়ামী লীগকে বিএনপির স্থানীয় নেতারা টাকার বিনিময়ে নিরাপত্তা দিচ্ছে তাদের জীবন, বাড়িঘর এবং সম্পদে। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, মিস্টার কালাম আওয়ামী লীগ নেতা, তিনি বিএনপিকে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 10 লক্ষ, একটা অ্যাভারেজ নেতা অনুযায়ী এই টাকার পরিমাণ দিয়ে দিচ্ছেন, তিনি তার পরিবারকে নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তা মানে তিনি হামলা করছেন না, বিষয়টা হলো এরকম।
যে তুই আমায় টাকা দিবি, বেঁচে যাবে, তুই টাকা দিবি না, তোর বাড়িতে আমি হামলা করব। তো ঠিক এই পরিকল্পনায় বিএনপির বেশ কজন নেতার নাম উঠে এসছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম বহু নেতার তালিকা তারেক রহমানের কাছে চলে গেছে। এবং সম্প্রতি আমরা চিটাগং বলি, আমরা নরসিংদী দেখেছি, আমরা পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন যে অঞ্চলগুলো, সেখানেও দেখলাম তারেক রহমান বহু নেতাকে বহিষ্কার করেছে, শোকজ করেছে। তার কাছে তালিকা যাচ্ছে কারা এসব কাজ করছে, এবং সেই তালিকা ধরে তিনি তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন। তারেক রহমান একটা বিষয় বুঝতে পারছেন, যেহেতু ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, ফ্রি ফেয়ার ইলেকশন তো হবেই, এটা মোটামুটি কনফার্ম। তো এই মুহূর্তে যদি বিএনপি ঠিক আওয়ামী লীগের পরপরই নিজের গায়ে কাঁদা লাগায় এই বিচ্ছিন্ন বা দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত কিছু অল্প কিছু ব্যক্তির জন্য, আগামী নির্বাচনে বিএনপির জন্য এটা অনেক বড় ধাক্কা হতে পারে। অর্থাৎ বিগত 16 বছরে দেশের মানুষের সেন্স অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ভোটারদের মধ্যে অধিকাংশ এখন তরুণ, তারা তাবেদারি পছন্দ করে না, তারা দলবাজ নয়, তারা যে পরিবর্তন এনেছে, অর্থাৎ একেবারে উদাহরণ দিয়ে যদি বুঝাই, 16 বছর ধরে বিএনপি জামাত আওয়ামী লীগের কচুও করতে পারেনি, কিন্তু যে ছাত্ররা, টিকটক প্রজন্ম, ফেসবুক প্রজন্ম, তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন, আমাদের যে 6 সমন্বয়, তাদের উপর কি অকথ্য নির্যাতন হয়েছে, গুম হয়েছেন, তাদের নিখোঁজ করে দেওয়া হয়েছে, তারপরও তারা সিদ্ধান্ত থেকে সরে আসেনি। কিন্তু বড় রাজনীতির মধ্যে আমরা দেখেছি, কাউকে তুলে নিয়ে গেলে তারা বিশেষ চুক্তি বা আলোচনার মধ্য দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, তারা রাজনীতি থেকে মোটামুটি ইনএক্টিভ হয়ে যায়। তো ঠিক একইভাবে এই ছাত্ররা, তারা শেখ হাসিনার পতনে 2000-এর মতো জীবন দেওয়ার পরও শেখ হাসিনাকে তারা ছাড়েনি, শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ছাত্ররা এই প্রজন্মেরই তো সন্তান। তো যদি এইভাবে কন্টিনিউ বাংলাদেশের মধ্যে বিএনপির বিরুদ্ধে বা বিএনপি নেতারা যে কাজগুলো করছে, এই ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকে, আগামীতে নির্বাচনে বিএনপিকে অনেক বড় ধাক্কা খেতে হবে। ঠিক এই বিষয়টিকে মাথায় রেখে জনাব তারেক রহমান দলের ভেতরে তিনি যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এক কথায় তারেক রহমান দলের মধ্যে কোনো পরগাছা, আগাছা, দুষ্ট, দুষ্কৃতিকারী, দুর্বৃত্তকে আর রাখতে চান না। যদিও তার দল ক্ষমতায় নেই, তিনি দূরে আছেন, তাই হয়তোবা অনেক সময় দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্তে দেরি হচ্ছে। একেবারে তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন তারেক রহমানের কাছে পুরো ডাটা চলে গেছে কারা কি করছে, তিনি ধরে ধরে ব্যবস্থা নেবেন। এবং আসছে নির্বাচনে এমপি প্রার্থী কারা হবেন, কোন কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে এমপি প্রার্থীদেরও পরিবর্তন আনতে পারেন তারেক রহমান, এমন আভাস পাওয়া গেছে। তার মানে তিনি জিরো টলারেন্স দেখাচ্ছেন দলের ব্যাপারে, কাউকে ছাড় দেবে না তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি চান এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে যেখানে বিএনপি পূর্বের অবস্থার পুরোটাই পরিবর্তন হবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন। একদিকে জামাত এগিয়ে যাচ্ছে, কারণ শেখ হাসিনা পতনের পর জামাত যে ক্যারিশমাটিক রাজনীতি দেখিয়েছে, সেখানে বিএনপি পরাজিত হয়েছে। জামাতের বিরুদ্ধে একটি অভিযোগ আনতে পারেনি কেউ। জামাতও মোটামুটি বড় দল, কিন্তু বিএনপির সবচেয়ে বড় প্রবলেম, এটা এত বিস্তৃত একটা দল যেটা টপ লিডারদের চেইন অফ কমান্ড নেই, অর্থাৎ কর্মী কী করছে বা অন্যান্য নেতা কী করছে, কর্মীর নির্দেশে তারা ঠিকমতো মানে না। আবার বিভিন্ন জায়গায় একাধিক নেতা থাকার কারণে, ধরেন মিস্টার জলিল বিএনপি সমর্থিত নেতা, মিস্টার মোখলেস তিনিও বিএনপি নেতা, কিন্তু হাইকমান্ডের সাথে জলিলের সম্পর্ক আছে। মোখলেস চেষ্টা করতেছে জলিলকে কিভাবে দমন করা যায়, অর্থাৎ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যে লড়াই, এটা বিএনপিকে আরও বেশি বিপদে ফেলছে। একটা কথা যারা বিএনপি করেন তাদের জন্য বলছি, আগামী নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। যদি ভোটের রাজনীতি করতে চান, আপনার প্রার্থীকে বিজয়ী করতে চান, প্লিজ কোনো রকম দুর্নীতিতে জড়াবেন না। আগামী দিনগুলো শেখ হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র জনতার বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি আজ হোক কাল হোক বন্ধ হবে, এটি আমি বিশ্বাস রাখি। এবং আমরা
এইটুকু বিশ্বাস করি তারেক রহমান যেভাবে তার দলকে গোছাতে চাইছেন, যদি তিনি গোছাতে পারেন, বিএনপির জন্য সামনে একটা বিশাল সম্ভাবনা রয়েছে। আর যদি ব্যর্থ হন, ঠিক বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।